আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক অস্থিরতা চলছে, সেই সাথে আপনারা জানেন যে 2024 সনের যে তথাকথিত জুলাই আন্দোলন হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পরিস্থিতি দিনকে দিন প্রতিদিন যে পরিবর্তিত রূপ নিচ্ছে। সবচেয়ে বড় কথা হলো যে একটি রাষ্ট্রীয়ভাবে সমষ্টিগত শাস্তি দেওয়া হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় রেখে, সেই সাথে নিষ্ক্রিয় নয়, ঐতিহ্যগতভাবে বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম, মানে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষিত করে রেখে শিবির, যে ইসলামী ছাত্র শিবির, যারা বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছে তথা স্বাধীনতা সংগ্রামের সাথে সময় তারা অক্সিলিয়ারি ফোর্স হিসাবে পাকিস্তানি সেনাবাহিনীর সাথে কাজ করেছে, সেই শিবিরকে অবমুক্ত রেখে বা রাজনীতি করার সম্পূর্ণ সরকারের সমস্ত লেভেল থেকে সংযুক্ত করে সহযোগিতা করে বা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সহ বিভিন্ন ইউনিভার্সিটিতে তাদেরকে যে নির্বাচিত করা হয়েছে, সেই সকল বিষয়গুলো বাংলাদেশের মানুষের অবস্থাটা আমরা যারা পর্যবেক্ষণ করছি তাদের কাছে প্রতীয়মান হচ্ছে প্রতিনিয়ত যে 71-এর 9 মাসের যে যুদ্ধ অবস্থা, তার চেয়েও আরো করুণ অবস্থা এই মুহূর্তে বাংলাদেশের। অপরাধীর পাহারায় এসএফ রাষ্ট্র দ্বারায় রক্ষা কবচ হয়ে দুর্নীতিবাজের সম্বর্ধনায় ন্যায় বিচার মরে যায় নীরবে। 10 ট্রাক অস্ত্র 21 অগাস্ট, অভিযুক্ত নাম ইতিহাস জানে, মুছ লেখা প্রতিশ্রুতি ভাঙ্গা, তবু নিরাপত্তা রাষ্ট্রই আনে। কোন রাষ্ট্রপ্রধান নন তিনি, কোন সাংবিধানিক পদেও নেই তিনি, তবু টোল বন্ধ 3 স্তর পাহারা, 3 স্তর নয় 5 স্তর, প্রশাসন ব্যস্ত এক ব্যক্তিতেই 10% কমিশন ডাকনাম, দুর্নীতির বর পুত্র রাজনীতি, আইন এখানে সবার নয়, ক্ষমতার জন্য আলাদা নীতি, রাষ্ট্রের দায় বিচার নিশ্চিত, কিন্তু আজ সে পক্ষপাতী। ইতিহাস লেখে দিদারুল ইসলাম। আপনার লেখাটা সবাইকে পড়ে শোনালাম, তার সাথে সাথে আমি আপনার লেখাটা একটু এখানে শেয়ার করি যাতে আমাদের দর্শক শ্রোতারা দেখতে পারেন। আমি আজকের আলোচনার প্রথমেই যদি আপনাদেরকে জিজ্ঞেস করি আপনারা কেমন আছেন, এটা আমার জন্য অনেকটাই যদিও সৌজন্যমূলক আচরণ হবে, কিন্তু আমরা সকলেই জানি যে আমরা ভালো নেই, দেশ ভালো নেই, অতএব সেখানে কথাটা জিজ্ঞেস করাটাই মনে হয় একটা অতিরঞ্জিত হবে। আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, তাহলে আজকের মূল আলোচনাটা নিয়ে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি আমি। আপনারা যে যার প্রশ্ন নিয়ে প্রস্তুত থাকতে পারেন, আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি যদি প্রশ্নের উত্তর জানি তাহলে উত্তর দেব, না হয়তো সে বলবো যে প্রশ্নের উত্তর আমার জানা নেই বা আমরা খুঁজে বের করব। আপনি যে কথাটা তুললেন সেই কথাটা নিয়ে আমি শুরু করি। আপনারা যারা শুনছেন আমাকে দয়া করে একটু জানাবেন যে আমার কথা শোনা যাচ্ছে, তাহলে আমি কথাটা শুরু করতে পারি। গত 23 ডিসেম্বরের 23 তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ এর বিদেশ বিষয়ক কমিটি বর্তমান অসাংবিধানিক সরকার বাংলাদেশে আছে, সেই সরকারের যিনি প্রধান উপদেষ্টা হয়ে বসে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা একটা চিঠি পাঠিয়েছেন। সেই চিঠিটি আমি আসলে আপনাদের সকলেই জানেন, তারপরেও একটু পড়ে শোনাই। সেই চিঠিতে তিনি লিখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে, যে অন্তর্বর্তী সরকারের প্রধান, যে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন, এখনো কিন্তু কেউ লিখে জানালেন না, জানালে আমার জন্য একটু সুবিধা হয়। আজকে যে চিঠিটি তারা লিখলেন সেই চিঠিটি হলো, প্রিয় ডক্টর ইউনূস, বাংলাদেশে জাতীয় সংকটের এই মুহূর্তে আপনি নির্বাচনের আগে একটি অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিতে এগিয়ে এসেছেন, এটি আমরা স্বাগত জানাই। আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের প্রেক্ষাপটে
আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হলো যে রাজনৈতিক স্পেকট্রামের সব দলের সঙ্গে কাজ করে এমন পরিবেশ তৈরি করা যাতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব এবং ব্যালটের মাধ্যমে শান্তিপূর্ণভাবে জনগণের মতামত প্রতিফলিত হয়। একই সঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা, বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধারের জন্য সংস্কার প্রয়োজন। আমরা উদ্বিগ্ন যে যদি সরকার রাজনৈতিক দলগুলোর কার্যক্রম স্থগিত রাখে অথবা ত্রুটিপূর্ণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনরায় চালু রাখে, তাহলে এসব লক্ষ্য অর্জন সম্ভব নয়। মার্কিন পররাষ্ট্র দপ্তর ও বহু আন্তর্জাতিক পর্যবেক্ষক 2018 এবং 2024 সালের সাধারণ নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু বলে মনে করেন। এছাড়া ফেব্রুয়ারিতে প্রকাশিত জাতিসংঘ মানবাধিকার কমিশনারের কার্যালয়ের একটি তথ্যভিত্তিক প্রতিবেদনে বলা হয়েছে 2024 সালের জুলাই-আগস্টে বিক্ষোভ চলাকালে আনুমানিক 1400 মানুষ নিহত হয়েছে। এই ঘটনাগুলোর জন্য প্রকৃত জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন, যাতে প্রতিশোধের চক্র অব্যাহত না থাকে, বাংলাদেশি মূল্যবোধ প্রতিফলন ঘটে। সংগঠনের স্বাধীনতা এবং ব্যক্তিগত অপরাধের জন্য ব্যক্তির দায়, সমষ্টিগত শাস্তির নীতি এই মানবাধিকারের নীতিগুলোর মৌলিক পরিপন্থী। আমরা উদ্বিগ্ন যে নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনের যথাযথ প্রক্রিয়ায় অভিযোগ বা বিচার না করে একটি সম্পূর্ণ রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত করা এসব নীতি গণতান্ত্রিক নীতির পরিপন্থী। যারা এটা লিখেছেন তারা আরো বলেছেন, আমরা আশা করি আপনার সরকার অথবা নির্বাচিত কোন সরকার এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে। শেষ পর্যন্ত বাংলাদেশের জনগণের অধিকার রয়েছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার গঠনের, সেখানে সব রাজনৈতিক দল অংশ নিতে পারবে এবং জনগণের কণ্ঠস্বর প্রতিফলিত হবে। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশীদার। আমরা দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরকে সমর্থন করতে আপনার ও আপনার সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত। যিনি বলেছেন, যারা লিখেছেন তারা লিখেছেন বিনীত গ্রেগরি WP, র্যাঙ্কিং মেম্বার, হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটি, বিল হুইসেঙ্গা, চেয়ারম্যান সাউথ ও সেন্ট্রাল এশিয়া বিষয়ক উপকমিটি, সিডনি কামলাগার ডাভ, র্যাঙ্কিং মেম্বার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপকমিটি, জুলি জনসন, মার্কিন কংগ্রেস সদস্য, এবং সেই সাথে রয়েছেন থমাস আর সুজি, মার্কিন কংগ্রেস সদস্য, তারা খুব ইনফ্লুয়েন্সিয়াল কংগ্রেস সদস্য। থ্যাংক ইউ সো মাচ MD আবু ইউসুফ, আমার কথা সম্পূর্ণ ভাবে শোনা যাচ্ছে বলে দাঁড়ানোর জন্য। আমি আপনাদের কয়েকটি প্রশ্নে আগে শুনিয়ে আসি। আপনারা যারা আমাকে প্রশ্ন করতে চান, আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা আমাকে প্রশ্ন পাঠান। MD আবু ইউসুফ বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে আনুমানিক সময়কাল। এই প্রশ্নটার জন্য আপনাকে ধন্যবাদ। রাজনৈতিক শক্তি, রাজনৈতিক দল, তারা নিজেরা ঘুরে দাঁড়ানোর জন্য তাদের নিজেদের কাজ করতে হবে। কোনো পরাশক্তি বা বিদেশি শক্তি বা অন্য দেশীয় শক্তি এসে রাজনৈতিকভাবে পুনর্বাসন করার কোনো উপায় নেই, সেটা বলছি। আরেকজন দিদারুল ইসলাম আবার লিখেছেন, ওনার এটা একটু পড়ে শোনাই। জাগো তরুণ, কারা কাটবে এই অন্ধকার, এই প্রশ্নে ফেটে পড়ে সময়ের বুক। আপনার এই দুর্দান্ত লেখাগুলো আমি আমার দর্শক শ্রোতাদের সাথে শেয়ার করলাম, যাতে তারাও শেয়ার করতে পারেন। আপনারা যারা আমার কথা শুনছেন, আপনাদের প্রতি আমার একটি রিকোয়েস্ট, যে আপনাদের বন্ধু বান্ধবেরা নিশ্চয়ই অপেক্ষা করে থাকে কখন আমি আপনাদের সামনে এসে আবার ওয়াশিংটন ডিসিতে কি ঘটছে সেসবগুলো তুলে ধরবো। তা আমি নির্দিষ্ট সময় আসতে পারি না বলে দুঃখিত। আপনারা যদি এখন এই কথাগুলো শেয়ার করে দেন, এই আমার লাইভটুকু শেয়ার করে দেন, তাহলে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবেরা এটা শুনে ভালো লাগবে। তারপর দেখি ক্লিয়ার শোনা যাচ্ছে। এই চিঠি ইন্টারিম গভর্নমেন্ট প্রচার করছে না, লিখছেন প্রবাসী জীবনের আপনি যদি দেশে না থেকে থাকুন, আপনার নাম জানা থাকলে ভালো থাকতো, আর দেশে থাকলে নিরাপদে থাকবেন, সেই কথাই থাকুক। হ্যাঁ, ইন্টারিম গভর্নমেন্ট এই চিঠির কথা বলবেও না, তারা পেয়েছে কিনা সেটাও বলবে না।
তবে মৌলিক কথা হলো যে আপনারা যারা ইন্টারেস্টেড এই বিষয়গুলো, তারা চিঠিটা আমার ফেসবুকে গিয়ে পাবেন, আমাদের দ্য ভয়েস নিউজের ওয়েবসাইটে পাবেন। নট অনলি দ্যাট, আপনারা যদি কংগ্রেস, ইউএস কংগ্রেসের ওয়েবসাইটে যান তাহলে সেখানেও পাবেন। মোহাম্মদ হাসান, আপনি জিজ্ঞেস করেছেন ভাই জঙ্গিদের ব্যাপারে কি মনোভাব, এগুলো বলেন। অবশ্যই খুব দুর্দান্ত একটি প্রশ্ন করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে যে চিঠি পাঠিয়েছে সেই চিঠির মৌলিক বক্তব্যটাই আপনার সামনে তুলে ধরছি, তাহলে আপনি বুঝতে পারবেন যে তাদের মৌলিক বিষয়টা কি, জঙ্গিদের নিয়ে তাদের ধারণাটা কি, সেটা আমি আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করি, তাহলে আমরা সেই বিষয়টা বুঝতে পারব। মোহাম্মদ হুসাইনের উত্তরে বলছি, চিঠিতে মূল উদ্বেগ যেটা প্রকাশ করেছেন সেখানে বলছে ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনের আগে একটি রাজনৈতিক দলের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞায় যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যরা বলছেন নির্বাচনের আগে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হলে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়। সব রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হয় না। এ বিষয়ে কোনো সংশয় আছে কি? কোনো সংশয় নেই। দ্বিতীয়ত, মানবাধিকার ও জবাবদিহিতা। চিঠিতে জাতিসংঘের তথ্যর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে 1400 মানুষ নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছে বলে ধারণা করা হয়েছে। কংগ্রেস সদস্যরা স্পষ্ট বলে এই ধরনের ঘটনার জন্য প্রকৃত জবাবদিহিতা না থাকলে গণতান্ত্রিক রূপান্তর বিশ্বাসযোগ্য হয় না। অতএব কারা ঘটিয়েছে, কারা হত্যা করেছে, কেউ কোন অস্ত্র ব্যবহার করেছে, এই সকল বিষয়ে যদি তারা নির্দিষ্টভাবে জবাবদিহিতা না আইনে শুধু আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা হয়, সেই নির্বাচন টিকবে না বলেই এখানে ইঙ্গিত করা হয়েছে। জঙ্গিদের কথা তো অবশ্যই সেখানে বুঝতে পারছেন আপনি নিশ্চয়ই মোহাম্মদ হাসান। তৃতীয়ত, সমষ্টিগত শাস্তির প্রশ্ন। পুরো একটি রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত করা মানবাধিকারের মৌলিক নীতির পরিপন্থী বলে তারা মনে করেন। তাদের বক্তব্য খুব পরিষ্কার, ব্যক্তিগত অপরাধ থাকলে ব্যক্তির বিচার হবে, কিন্তু পুরো দল বা মতাদর্শকে শাস্তি দেওয়া গণতন্ত্রের সঙ্গে যায় না। এটা যারা বলেছেন তাদের নামগুলো আপনাদের সামনে আবার তুলে ধরছি, যাতে করে আপনারা এই নামগুলো নিজেরাও সংরক্ষিত রাখতে পারেন। যারা এই চিঠি লিখেছেন তাদের হলেন গ্রেগরি ডব্লিউ মিক্স, র্যাঙ্কিং সদস্য হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটি; বিল হুইজেঙ্গা, চেয়ারম্যান সাউথ ও সেন্ট্রাল এশিয়া বিষয়ক সাব কমিটি; সিডনি কামলেগার ডো, র্যাঙ্কিং সদস্য মার্কিন কংগ্রেস সাউথ ও সেন্ট্রাল এশিয়া বিষয়ক কমিটি; জুলি জনসন, মার্কিন কংগ্রেস সদস্য, খুবই ইনফ্লুয়েন্সিয়াল সদস্য। আরো আছেন থমাস আর সুওজি, মার্কিন কংগ্রেস সদস্য, তিনিও খুব ইনফ্লুয়েন্সিয়াল কমিটি। এই ছিল মোহাম্মদ হাসান আপনার কথার উত্তরে। মোহাম্মদ হাসানের পর নাসির উদ্দিন সোহাগ বলেছেন তৃণমূল এক পায়ে দাঁড়িয়ে আছে ভাই, নেত্রী প্রত্যাবর্তনের ডাকের অপেক্ষায়। বাংলাদেশের দেখুন 17 মাস বা 18 মাস বা যেই মাস ধরেন, এই মাসগুলোতে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় নেই। যারা গত 17, 15, 16 সারা জীবন বলে আসছে যে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশ আওয়ামী লীগ তাদের নিজস্ব বলে কুক্ষিগত করে রেখেছে, বঙ্গবন্ধুকে দলীয়ভাবে করে রেখেছে, এসবগুলো যারা বলেছেন তাদের তো সুযোগ ছিল 14, 15, 16 মাসে তাদেরকে প্রমাণ করতে যে 71-এর পক্ষে আমরা বা 32 নম্বর আমাদের হাতে নিরাপদ, বঙ্গবন্ধু জাতির পিতা, তারা কিছুই করেননি। অতএব আওয়ামী লীগ যে একমাত্র দল যারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে এবং একমাত্র দল যারা বাংলাদেশের জন্য মায়া কান্না করেনি, আসলে করে না, বাংলাদেশকে তারা নেতৃত্ব দিয়ে ভালো রাখে, এটা প্রমাণিত। অতএব তৃণমূল এক পর্যায়ে এক পায়ে দাঁড়িয়ে আছে। অবশ্যই আপনারা জানেন পরিস্থিতি কোন দিকে মোড় নিচ্ছে এবং সেই বিষয়ে আমরা সদা সক্রিয়। আপনাদের রাজনৈতিক দল যে আওয়ামী লীগ, সে আপনারা নিজেরাই নিজেদের নেতৃত্বের কাছে এই প্রশ্নগুলো রাখবেন এবং আমার মাধ্যমে আমি আশা করছি আওয়ামী লীগ নেতৃবৃন্দ যারা আমার কথা শুনতে পাচ্ছেন সেন্ট্রাল কমিটির বা যারা এখন পৃথিবীর বিভিন্ন জায়গায় অবস্থান করছেন, অবশ্যই এই বিষয়ে আপনারা আপনাদের নেতা কর্মীদের সাথে যোগাযোগ করবেন। জয় বাংলা। এমডি রিপন মিজি
আচ্ছা, তারপরে তাহলে কি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে বলে প্রশ্নটা রয়ে গেল। দেখি, মোহাম্মদ সাইফুল হাসান মানিক, তাহলে কি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে বলে মনে হচ্ছে, প্রশ্নটা রইল। দেখুন, এটা খুব এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বাংলাদেশের যে তত্ত্বাবধায়ক সরকার এখন ক্ষমতায়, আই এম সরি, দ্য ইন্টারিম গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছি, এটা দুঃখিত আমি, ইন্টারিম গভর্নমেন্ট যে ক্ষমতায়, সে কিন্তু সাংবিধানিক সরকার নয়। বাংলাদেশের সংবিধান, যেটা এখন আবার বাংলাদেশের সুপ্রিম কোর্ট, যেটা জামাত দ্বারা নিয়ন্ত্রিত, সেই সুপ্রিম কোর্ট আদেশ করেছে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে। যদি সেটি আইন হয়ে থাকে, তাহলে তো এই ইন্টারিম গভর্নমেন্টের সরাসরি পদত্যাগ করে তাদের হাতে ক্ষমতা দিয়ে নির্বাচন করার জন্য তারা সরে দাঁড়ানো উচিত ছিল, সেটা তারা করেননি। আর যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা যে বিষয়টা মনে করছেন, আবারও বলি আপনার প্রশ্নের উত্তরে, যে তারা মনে করছেন যে সেই যে ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনের আগে একটি রাজনৈতিক দলের সম্পূর্ণ নিষেধাজ্ঞা নির্বাচনের জন্য, সব রাজনৈতিক দলের অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য প্রকৃত জনগণের মতামত প্রতিফলিত হবে না। এটা সুস্পষ্টভাবে বলা। এখন ডক্টর ইউনূস যে জোর করে নির্বাচন করে ফেলেন, সেটা তারা উল্লেখ করেছে যে 2018 এবং 2024 সনের নির্বাচনে আমরা আমেরিকানরা বলেছিলাম যে এই নির্বাচন গ্রহণযোগ্য নয়, তাই এইটা টিকেনি। অতএব ডক্টর ইউনূস যেহেতু আমেরিকান বেইলি, আমেরিকার দ্বারা উনি ক্ষমতায় বসেছেন, অতএব তাকে সেই কথা শুনতে হবে। এটাই আমার কাছ থেকে, আমার এটাই ধারণা যে এর বাইরে গিয়ে সে নির্বাচন করে ফেললেই সেটা টিকবে বলে আমেরিকাও মনে করে না। তারপর বলছেন, জয় বাংলার শেখ হাসিনা সরকার বারবার দরকার, একটা স্লোগান। তারপরে বলছেন, প্রবাসী আওয়ামী লীগ নির্বাচনে না থাকলে দয়া করে খাও, আওয়ামী লীগ নির্বাচনে না থাকলে দয়া করে খাও, আমি বন্ধুরা কেউ ভোট কেন্দ্রে যাবেন না, দয়া করে খাও, না দয়া করে কেউ বলতে চাচ্ছেন, হ্যাঁ কেউ। আচ্ছা, সেটা আপনারা রাজনৈতিক ভাবে আপনারা মোকাবেলা করবেন, আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতের বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। এখানে আছেন ফজলুল ইসলাম, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? যুদ্ধে আছি। অফিস বয় শফিকা বলে আওয়ামী লীগের নির্বাচন করতে পারবে না, গতকাল কেরানীগঞ্জ জঙ্গি আস্তানা পাওয়া গেছে। অবশ্যই আপনার কথার সাথে দ্বিমত করার কোনো উপায় নেই। ব্যক্তিটাকে নিজকে এত ভাবে নিচে নিয়ে যাচ্ছে সে, আমিও একজন সাংবাদিক, উনি সাংবাদিক হিসাবে এই কথাগুলো এইভাবে বলা সঠিক হচ্ছে না ওনার। সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ করবে না, কাকে করবে? সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ, আচ্ছা আরবি কারা পড়তে পারেন ওনার নামটা পড়ে শোনাবেন। আপনাকে জিজ্ঞেস করি, আপনি আমাকে আজকে উত্তর দিয়ে যাবেন। যারা আরবিতে পড়তে পারেন দয়া করে এই আরবিতে ওনার নামটা কি, এটা আমার খুব জানা প্রয়োজন। আপনি সন্ত্রাসী বলতে কাকে বলছেন? আপনি কি জানেন যে একটি দেশ স্বাধীনতার জন্য যে একটা নেতৃত্বের প্রয়োজন হয়, সেই নেতৃত্ব কে দিয়েছিল? আপনি কি অস্বীকার করবেন? আর ইসলামী ছাত্র শিবির, জামায়াতে ইসলামী সহ বহু সংগঠন যারা পাকিস্তানি সৈনিকদের সহযোগী হয়ে কাজ করেছে, তারা কিন্তু 1971 সনের 16ই ডিসেম্বর শুধু 93,000 পাকিস্তানি সৈন্যবাহিনী নয়, তার সাথে তাদের সমস্ত অক্সিলিয়ারি ফোর্স, রাজাকার, আলবদর, জামায়াত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, সকলে নিঃশর্ত আত্মসমর্পণ করে। অতএব বাংলাদেশের বিজয়ের দিন থেকেই সম্পূর্ণভাবে এই রাজনৈতিক শক্তিগুলোর বাংলাদেশে রাজনীতি করার কোনো আইনগত ভিত্তি নেই। এর কারণ হলো তারা পরাজিত হয়েছে, তারা পরাজিত হয়ে তারা নিঃশর্ত আত্মসমর্পণ করেছে এবং যার ফলশ্রুতিতে তারা জীবন রক্ষা করতে পেরেছে, কিন্তু তাদের অধিকার সেখানেই পরাজিত শক্তি হিসাবে তারা একেবারেই তাদের এই দেশে রাজনীতি করার অধিকার নেই। অতএব তারা যে সন্ত্রাসী সংগঠন, তাদের কথা বলছেন কি? যদি তাদের কথা বলে থাকেন তাহলে বলছি ইয়েস, ছাত্র শিবির একটি সন্ত্রাসী সংগঠন, জামায়াতে ইসলামী একটা সন্ত্রাসী সংগঠন, এবং ইসলামী এই উগ্রবাদী দলগুলো সন্ত্রাসী সংগঠন। তাদের কথা যদি বলে থাকেন ঠিকই বলেছেন, তাদের কথা না বলে যদি আমেরিকা যাদেরকে বলছে
আমরা যে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সাথে যে ছাত্রলীগের সাথে ছাত্রলীগ সম্পৃক্ত এবং উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক সংগঠন হলো বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের এশিয়া মহাদেশের প্রাচীনতম এবং সর্ববৃহৎ এখনো পর্যন্ত সর্ববৃহৎ। এই যে কথাটা বলছে উপরে লেখা আছে সেখানে বলি, এই যে আরবি ভাষায় যিনি লিখে রাখছেন বা উর্দু ভাষায় লিখে রাখছেন আপনার নামটা কেউ যদি পড়তে পারেন আমাকে জানাবেন। উপরে যে কথাটা লেখা আছে যে সেভেন সিস্টার, তারা এই যে এনসিপি সেই সেভেন সিস্টার, তারা নিজেরাও জানেন না সেভেন সিস্টার বলতে কি বোঝায়, কতটি সেভেন সিস্টার তারা নিজেরা ভারত থেকে আলাদা হতে চায় কিনা, কিন্তু তারা বাংলাদেশের জনগণের মান উন্নয়ন, জনগণের জন্য কি করবেন সেরকম কোনো ম্যানিফেস্টো তাদের নেই। তারা দিন রাত দিন একটাই কথা বলে যাচ্ছেন, সেই কথাটা কি সেভেন সিস্টার। আরে দেশের কথা বলো, সেটা অন্য দেশে কি হবে না হবে সেটা এত বড় শক্তি তোমরা হয়ে দাঁড়াও নেই যেখানে তোমরা বাংলাদেশের বাইরের রাজনীতি তোমরা নিয়ন্ত্রণ করবে। এখন নিজেরাই আর অটুট থাকতে পারছে না, তাদের সিস্টার গুলোই তাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। গতকালকে দেখলাম একজন নিজেই তারা ধর্ণা দিচ্ছিল অন্য রাজনৈতিক শক্তিগুলো থেকে তারা নমিনেশন পায় কিনা, কারণ একটা স্বপ্ন তাদের হঠাৎ জেগে উঠলো। রাজনীতি তার সাথে সম্পৃক্ত নাই, কিছু নাই, হঠাৎ তাদের মনে হলো আরে এই তো সুযোগ সামনে আসলো, আওয়ামী লীগ পিটাও, এবং তারা ডক্টর ইউনূসের সাথে বিমানে দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে, এমপি হওয়ার স্বপ্ন দেখছিল। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সত্য যে শুধু তারা এমপি হওয়ার অযোগ্য তো নয়, বাংলাদেশের 32 নম্বরে তোমরা হাত দিয়েছো, তার জন্য ভবিষ্যতে তোমাদের পাওনা বাংলাদেশের জনগণ বুঝিয়ে দিবে, সেই দিকে লক্ষ্য রেখে কাজ কর। তারপর এখন যাচ্ছি এই যিনি বলছিলেন এটা কি জানি সন্ত্রাসী সংগঠন, এখন যাচ্ছি সন্ত্রাসী সংগঠন। ওনারই কথা, আপনি নিজেই বোধহয় একজন সন্ত্রাসী, আপনারা খুঁজে দেখুন তো ওনার আসল নামটা কি। তারেক রহমানের দ্বৈত নাগরিকত্ব বিষয়ে জানতে চাই। খুব ভালো প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন। মামুন, আচ্ছা আপনি আবার সেই তারেক জিয়ার বন্ধু মামুন নন তো? আমি এমনি নিশ্চয়ই তিনি নন, উনি নন। আপনার কথার উত্তরটা দিয়ে তার আগে বলে আসি, দ্বৈত নাগরিকত্ব বাংলাদেশের আইন এলাও করে কি করে না সেটা বাংলাদেশি যারা আইনজীবী আমাদের এখানে রয়েছেন তাদের কাছে আমি প্রশ্নটা করে গেলাম, আপনারা এখানে উত্তর দিতে পারেন মামুন সাহেবকে। আর তারেক রহমানের আসলে কোন দেশের নাগরিকত্ব বা জন্মগতভাবে অবশ্যই তিনি বাংলাদেশের নাগরিক, সে বিষয়ে একেবারেই প্রশ্ন নেই। কিন্তু আমি একটি উদ্ধৃতি এখানে করতে চাই। উনি যে এসে বললেন যে আই হ্যাভ এ প্ল্যান, উনি তার আগে অনেকটা আঙ্গুল তুলে জনগণ ওনার সামনে যে মানুষগুলোকে তারা নিয়ে এসেছেন তাদেরকে বলছেন আপনারা আমেরিকার যাকে আমরা বলি যে একজন নেতা যাকে পরে গুলি করে হত্যা করা হয়, সেই তার নাম তুলে জিজ্ঞেস করেছিলেন যে আপনারা তাকে চিনেন কিনা। এটা একটা রাজনৈতিক দৈন্যতা, আমি বলবো অনেকটা মূর্খতাও। কারণ বাংলাদেশের সাধারণ মানুষ আপনার সাথে এসেছেন, আপনি বাংলাদেশের মানুষের উদ্ধৃতি দিবেন। পৃথিবীর একজন শ্রেষ্ঠতম মানুষ হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং বাংলাদেশে আপনি স্বেচ্ছা নির্বাসন থেকে এতদিন পরে আসলেন, আপনি যদি স্রষ্টাতে বিশ্বাসী হন তাহলে প্রথমে স্রষ্টা, তারপর বাংলাদেশের জাতির জনকের নাম নেওয়া আপনার খুবই প্রয়োজন ছিল। সেই সাথে তৃতীয়, যখন আপনি উপস্থিত তখন দীপু চন্দ্র দাসকে যে আপনার সাপোর্টাররা যে হত্যা করলো, পুড়িয়ে মারলো, জীবন্ত পুড়িয়ে মারলো, তার নাম নেওয়া আপনার উচিত ছিল। আর সেই সাথে আরেকটি কথা এখানে বলি, স্বেচ্ছা নির্বাচন যে কথা আপনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, এটা আর যার ওর নাম উল্লেখ করে বলেছেন তিনি বলেছেন আই হ্যাভ এ ড্রিম, আমি স্বপ্ন দেখতেই পারি, স্বপ্ন দেখাটা আমার অধিকার, আপনার অধিকার, কিন্তু স্বপ্ন দেখাটা কিন্তু চাপিয়ে দেওয়া নয়। কিন্তু আই হ্যাভ এ প্ল্যান এর অর্থ হলো আমার প্ল্যান আপনাদের সাথে আলাপ করার প্রয়োজন নেই, আমি আমার প্ল্যানকে ইমপ্লিমেন্ট করব, বা আমার প্ল্যান নিয়ে আসছি আমি কি করব। অতএব আপনি অগণতান্ত্রিক কথা বলছেন।
আই হ্যাভ এ ড্রিম অ্যান্ড আই হ্যাভ এ প্ল্যান, এটা দুইটা স্টেটমেন্ট, ডিফারেন্ট স্টেটমেন্ট। আমি একটু এটা নিয়ে বিস্তারিত বলি আপনাদের সামনে। স্বেচ্ছা নির্বাসন শেষে ফিরে কোনো নেতা যদি বলেই বসেন আমার কাছে পরিকল্পনা আছে, আর সেই বক্তব্য ঘিরে যদি অঘোষিত অজেয় নিরাপত্তা বলয় এবং প্রশ্নাতীত কর্তৃত্বের আবহ তৈরি হয়, তাহলে এটি গণতান্ত্রিক রাজনীতির লক্ষণ নয়, বরং এটি এক ধরনের শ্রেষ্ঠত্ব বোধের প্রকাশ, যেখানে দল, মত ও প্রক্রিয়ার ঊর্ধ্বে উঠে ব্যক্তি নিজকেই রাজনীতির কেন্দ্র হিসাবে হাজির করেন। এই মানসিকতা ব্যক্তিকেন্দ্রিক, গণতান্ত্রিক কেন্দ্রিক নয়, বা গণতন্ত্র কেন্দ্রিক নয়। গণতন্ত্রে পরিকল্পনা কোনো ব্যক্তির একক সম্পত্তি হতে পারে না। পরিকল্পনা জন্ম নেয় আলোচনা থেকে, বিতর্ক থেকে, ভিন্ন মতের সংঘর্ষ থেকে। আমার পরিকল্পনা বলার মধ্যে একটি মৌলিক সমস্যা আছে। এতে দলীয় কাঠামো, নীতি নির্ধারণী প্রক্রিয়া এবং কর্মীদের ভূমিকা গৌণ হয়ে পড়ে। নেতা যখন পরামর্শদাতা নন, হয়ে ওঠেন নির্দেশদাতা। নেতা তখন সহযাত্রী নন, হয়ে ওঠেন অবিকল্প কেন্দ্র। আমি বলছি তারেক জিয়ার বক্তব্যের রাজনৈতিক তাৎপর্য এখানেই। দীর্ঘ সময় দেশের বাইরে থেকে রাজনীতি পর্যবেক্ষণ করার পর দেশে ফিরে এসে যদি তিনি নিজের ব্যক্তিগত পরিকল্পনাকেই সমাধান হিসাবে তুলে ধরেন, তাহলে প্রশ্ন উঠবে এই পরিকল্পনা কতটা দলীয় আলোচনার ফসল আর কতটা ব্যক্তি ভাবনার প্রতিফলন। আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই পরিকল্পনার সঙ্গে দ্বিমত করার কোনো জায়গা আদৌ আছে কিনা। বাংলাদেশের রাজনীতিতে ব্যক্তি নির্ভরতা নতুন কিছু নয়, কিন্তু এর পরিণতি সবসময় ভয়াবহ হয়েছে। যখন দুর্বল হয় আর যখন দল দুর্বল হয় আর ব্যক্তি শক্তিশালী হয়ে ওঠে, তখন রাজনীতি ধীরে ধীরে প্রতিষ্ঠান থেকে সরে গিয়ে আনুগত্যের খেলায় পরিণত হয়। নিরাপত্তা বলয় ঘেরা নেতা প্রশ্নহীন বক্তব্য আর আমি জানি কি করতে হবে, এই বয়ান শেষ পর্যন্ত কর্মীদের নিষ্ক্রিয় করে এবং দলকে পরিণত করে একটি অনুসারী গোষ্ঠীতে। গণতান্ত্রিক নেতৃত্ব মানে নিখুঁত পরিকল্পনা ঘোষণা করা নয়, বরং অসম্পূর্ণতাকে স্বীকার করে সবাইকে সঙ্গে নিয়ে পথ খোঁজা। যে নেতা শুরুতেই নিজকে সমাধানের একমাত্র উৎস হিসাবে তুলে ধরেন, তিনি অনিচ্ছাকৃতভাবেই জানান দেন এটি অংশগ্রহণের রাজনীতি নয়, এটি নির্দেশের রাজনীতি। আর সেই রাজনীতিতে গণতন্ত্র থাকে নামমাত্র, বাস্তবে নয়। আমি আশা করি আপনারা আমার কথাগুলো শেয়ার করবেন এবং জনগণের সাথে সেটা শেয়ার করা খুবই দরকার। আওয়ামী লীগ নির্বাচনে না থাকলে দয়া করে আমার আওয়ামী লীগ বন্ধুরা কেউ ভোট কেন্দ্রে যাবেন না। প্রবাসী জীবন বলছেন। আরেকজন কি বলছেন শুনে আসিস। এমডি তৌহিদুর ইমাম হুসাইন, যদি সুধী মহাজন যদি এখন নির্বাচন করে ফেলে, তাহলে এই নির্বাচন কতদিন স্থায়ী হতে পারে? আর জাতি কি ৩,২৮৪ জন পুলিশ হত্যার বিচার দেখতে পারবে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ডক্টর ইউনূস যদি জোর করে নির্বাচন করে ফেলে, আপনি সকলেই বুঝতে পারি যে খালেদা জিয়া একসময় নির্বাচন করেছিলেন, বোধহয় 1 মাস 1.5 মাস টিকেছিল বা 2 মাস টিকেছিল। নির্বাচন হতে হবে বাংলাদেশের সকল দলের সকল মানুষের অংশগ্রহণে এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ যখন তাদের প্রতিনিধি নির্বাচন করবে তখন এটা টিকে থাকবে, না হলে এটা খুব তাসের ঘরের মতন খসে পড়বে। আপনাকে অসংখ্য ধন্যবাদ তৌহিদুর ইমাম হোসেন। আপনি আমাদের আজকের লাইভটুকু একটু শেয়ার করে দেবেন, তাহলে অন্যরাও কথা শুনতে পাবে। এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পর্ক সম্বন্ধে আলোচনা করেন খুবই আরেকটা খুবই গুরুত্বপূর্ণ এফডি এম আবু ইউসুফ। হ্যাঁ, আমি যেভাবে বলবো, ইতিমধ্যে আন্তর্জাতিক মহলের যদি নিষ্ক্রিয় তারা থেকে থাকবে, তাহলে
যেটা একটু আগে আপনাদেরকে পড়ে শুনিয়েছি, সেটাতে আবারও ফিরে যাই। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ, যেটাকে আমরা এখানে কংগ্রেস বলি, বা বাংলাদেশে যেটাকে আপনারা সংসদ বলে, সেই সংসদীয় একটি কমিটি আছে, যেটাকে বাংলায় বলা হয় বিদেশ বিষয়ক উপকমিটি, বিদেশ বিষয়ক কমিটি বা ফরেন অ্যাফেয়ার্স কমিটি। এটা খুবই পাওয়ারফুল একটি কমিটি। সেই কমিটির থেকে চিঠি দেওয়া হয়েছে, যে সেই চিঠিতে, আমি চিঠিটা বোধহয় আপনাদের সামনে প্রথমেই পড়ে শুনিয়েছি, যে সেই চিঠিতে বলা হয়েছে যে, একটি অংশ আপনি আবারও পড়ে শোনাই। ওনারা বলেছেন সেই চিঠিতে, আমরা উদ্বিগ্ন যে সরকার রাজনৈতিক দলগুলোর কার্যক্রম স্থগিত রেখে, আরো বলেছে, ত্রুটিপূর্ণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনরায় চালু রেখে রাজনৈতিক সংস্কার, নির্বাচন এসব লক্ষ্য অর্জন সম্ভব নয়, এটা বলেছেন। অতএব আন্তর্জাতিক প্রেক্ষাপট, সেই সাথে আমার যতটুকু জানা আছে সেখান থেকে আমি আপনাদেরকে জানাই যে ইতিমধ্যে ডেমোক্রেটিক পার্টির বহু সিনেটর এবং কংগ্রেস সদস্যরা রাজনৈতিক শক্তির সাথে কথা বলছেন, মিটিং করছেন, এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, দীপু দাস হত্যা, নির্বাচনে আওয়ামী লীগ ছাত্রলীগকে নিষিদ্ধ করে রাখা, এ সকল নিয়ে আলোচনা হচ্ছে। এবং সেখানে যাদের যেই আন্তর্জাতিক পরিস্থিতিতে রাশিয়া, ভারতবর্ষ, মার্কিন যুক্তরাষ্ট্র, এমনকি সেদিন তুরস্কের প্রেসিডেন্টের সাথেও এরদোগানের সাথে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যে মিটিং, সেখানে তার আগে চেষ্টা করেছিলেন পাকিস্তানের পুতুল সরকার, মানে পাকিস্তানে সবসময় তো পুতুল সরকার থাকে আর্মিদের, সেই পুতুল সরকারের যে প্রধানমন্ত্রী, তিনি আগে ভাগেই দেখা করে ওনাকে একটা বয়ান দেওয়ার জন্য, সেটা হয়নি, আপনারা সেটা দেখেছেন। অথবা আন্তর্জাতিক সম্পর্কে এখন অনেক স্ট্রং অবস্থান করছে বাংলাদেশ আওয়ামী লীগ, এটা আমি অনেকটাই আপনাদের সাথে শেয়ার করতে পারি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তানভীর, জঙ্গি ইউনূসের অধীনে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য কোনো নির্বাচন হবে না। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া, বাংলাদেশের গণতান্ত্রিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৈরাজ্য, জঙ্গিবাদ এবং নিরাপত্তাহীনতার কারণে বাংলাদেশ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের উত্থানের এক প্রজনন ক্ষেত্র পরিণত হয়েছে। অবশ্যই বাংলাদেশ এই মুহূর্তে জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের একটি চারণভূমি, এটা আন্তর্জাতিক ভাবেও ইতিমধ্যে সকলে জেনে গেছে। আজকে সিলেটে আপন 2 ভাইকে হত্যা করেছে জঙ্গিরা। খুবই এই ভার আর নিতে পারছি না ভাই। আমাদের নেতাকর্মীদের কারাগারে হত্যা করছে, আমি প্রতিনিয়ত এটা প্রকাশ করে যাচ্ছি, প্রতিনিয়ত স্টেট ডিপার্টমেন্ট, হোয়াইট হাউস, জাতিসংঘে সবগুলো রিপোর্ট জমা দেওয়া হচ্ছে। এখন মানবাধিকার কোথায়, তারা এখন কি বলে একটু বলবেন। মানবাধিকারের কথা কিন্তু এই চিঠিতে তারা উল্লেখ করেছেন। আমি আপনার কথায় আবারও আমাদের যারা এখন শুনছেন তাদের জন্য তুলে ধরছি। মানবাধিকারের কথা তারা চিঠিতে উল্লেখ করেছেন, মানবাধিকার এবং জবাবদিহিতার কথা বলেছেন, যে বাংলাদেশের যে পরিস্থিতি, যে সমষ্টিগত শাস্তি দেওয়া হচ্ছে, পুরো একটি রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত করা মানবাধিকারের মৌলিক নীতির পরিপন্থী বলে মনে করেন মার্কিন কংগ্রেসের সদস্যরা যারা চিঠি লিখেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা বীরের বেশে ফিরে আসবে বাংলাদেশে। তারপর জয় বাংলা, নির্বাচন হবে কিনা, নির্বাচন হবে কি না জাতি জানতে চায়। শেখ হাসিনা নো ইলেকশন, নো ভোট, নো ভোট। ওকে, নির্বাচন বাংলাদেশে হতেই হবে। এখন সেই নির্বাচনে যদি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বা আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন করা হয়, সেটা কতদিন টিকবে, সেটাই হলো মৌলিক প্রশ্ন। এবং সেই বিষয়ে আপনারা জানেন যে 7 সিস্টার দখল করতে গিয়ে এনসিপির সিস্টাররাই এখন লন্ডভন্ড অবস্থায় বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। অতএব এসবগুলো নিশ্চয়ই আপনাদের কাছে বা দর্শক শ্রোতা আপনাদের কাছে একটা তথ্য বহন করে। যারা নিজেরাই নিজেদের দেশ ছেড়ে 7 বোনকে ছিনিয়ে আনতে গেল, তাদের বোনরাই তাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। আজকের ঘটনা আপনারা ঢাকায় অবস্থাটা জানেন। এটা আরো একটি গুরুত্বপূর্ণ, দেশটাকে ঘিরে নিয়ে যাচ্ছে মবে সরকার। মিন্টু মিয়া, আপনি অবশ্যই একটা ভালো
পরিলক্ষণের কথা তুলে ধরেছেন। আপনারা জানেন যে স্বেচ্ছা নির্বাসন থেকে একজন দেশে ফিরে যে কথাগুলো বলছেন, তখন দেখা যাচ্ছিল যে জামাত একটা সন্ত্রাসী গোষ্ঠীর ফাদারশিপ নিয়ে তাদের যে বিভিন্ন দল উপদলগুলোকে মাঠে কার্যক্রম করাচ্ছিল, তাদেরকে যে আন্দোলনে যেমন একদম পানি ঢেলে দেওয়া হয়েছিল, এমন একটা বিষয় আমি কেন যেন মনে করছিলাম। কিন্তু তারা আবার এই সরকারের ভিতরে যারা বসা, ডক্টর ইউনূস সহ, তারা দেখেন সাথে সাথে আবার আমাদের যে শাহবাগে, সেখানে তাদেরকে পাঠিয়ে আবার সেই অশ্লীল গালিগালাজ করা ছেলেটাকে যারা হত্যা করেছে তাদের বিচারের দাবি তুলছে। আচ্ছা, তাদের বিষয়টা যদি এভাবে বলি, হত্যা কারা করেছে? তারা সরকারে বসা। হত্যাকারীদের সকলকে তারা হয় তারা এখন শেল্টারে রেখেছে, না হয় তারা আগে থেকেই জানে ওরা কারা। অতএব এটা সুপরিকল্পিত ভাবেই দেশটাকে আরো নৈরাজ্যের দিকে নিয়ে যাওয়ার জন্য তারা মাঠে নেমেছে। অতএব আপনাদেরকে আরো সজাগ থাকার, আমি সবাইকে আরো সজাগ থাকার অনুরোধ করছি। গৃহযুদ্ধের দিকে তারা ঠেলে দিলেও আমরা সেটাতে যাতে কোনো ধরনের পা না দেই। নির্বাচন হবে এবং সেই নির্বাচন অবশ্যই ইনক্লুসিভ নির্বাচনের কথা বলা হচ্ছে, যেখানে আওয়ামী লীগ সহ বাংলাদেশের গণতন্ত্র মানে সকল দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। আরব আহমেদ, হ্যাঁ, ডক্টর এমডি উনি লিখেছেন যে আরবিতে লেখা যে সেটা হলো আরব আহমেদ। উনি নিজেই একজন সন্ত্রাসী, আমার যে ধারণা। শাহিদা আক্তার জাহান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি যে আপনি আমার লেখায় এবং আমার প্রচারে সবসময় কমেন্ট করেন। সেভেন সিস্টার টিকে আছে কারণ সেখানে ব্যক্তি নয়, প্রতিষ্ঠান মুখ্য ছিল। এনসিপির সিস্টার্স এর ভাঙার মূল কারণ ঠিক উল্টো, তাদের আস্থার ঘাটতি, নেতৃত্বের সংকট, লেনদেনের সংকট আর অভিন্ন রাজনৈতিক দৃষ্টির অভাব। রাজনীতিতে ব্যক্তিগত দ্বন্দ্ব নয়, দুর্বল কাঠামোই শেষ পর্যন্ত বিচ্ছেদের জন্ম। অনেক ধন্যবাদ গঠনমূলক বিশ্লেষণ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং সুন্দর বিশ্লেষণটা তুলে ধরার জন্য। আপনারা যারা আমাদের কথা এখন সরাসরি শুনছেন, দয়া করে ওনার এই লেখাটুকু আপনি নিজেরা পড়বেন এবং আপনারা নিজেদের মধ্যে শেয়ার করবেন। আমাদের কিন্তু অনেক কাজ, শুধু আমি কথা বলে যাব আপনারা শুনে যাবেন এতে করেই কিন্তু হবে না। এই দেশটা শেষ পর্যন্ত আপনাদের মাধ্যমেই অবমুক্ত করতে হবে। এই যারা বেদখল করে আছে, গণতন্ত্র যারা চর্চা করতে চায়, সে আমাদের শত্রু হতে পারে। সেই শত্রুতার যদি ব্যক্তিগত না হয়, তাহলে আমি অবশ্যই ধরে নেব সেটা বাংলাদেশের ৭১-এর প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে, বঙ্গবন্ধুর প্রশ্নে, ৩২ নম্বর প্রশ্নে কোনো ধরনের আপোষ যারা করবেন না, তারাই বাংলাদেশের মূল চালিকা শক্তি হবে। একটি কথা এখানে আবারও আমি বলি, ৩২ নম্বর ভাঙাতে যারা প্রতিবাদ করছেন না একদিনের জন্য, তারা বাংলাদেশি নন। আবারও বলি যে প্রথম আলো এবং দ্য স্টার, কি ডেইলি স্টার, এমনকি নুরুল কবির সাহেব যখন ৩২ নম্বর ভাঙ্গায় তাদের কোনো প্রতিবাদ দেখা যায়নি, তো ৩২ নম্বরের গায়ে যখন হাত দেওয়া হলো, তখন আর বাংলাদেশের কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান, কেউ নিরাপদ নয়। এই কথাটা আমি বারবার বলছি। অতএব আগে আপনার অস্তিত্ব রক্ষা করতে হলে ৩২ নম্বরকে রক্ষা করতে হবে এবং অস্তিত্ব রক্ষা করতে হলে ৭১-এর স্বাধীনতার মূল মন্ত্র ৪ স্তম্ভকে রক্ষা করতে হবে। অতএব সেখানে যদি আপনারা আপোষ করেন, তাহলে আপনারা আজকে হয়তো টিকে যাবেন, আগামীকাল আপনাদের টিকার কোনো ধরনের সম্ভাবনা নেই। ধন্যবাদ শাহিদা আক্তার জাহান আপনাকে। আরেকজন বলেছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু। অবশ্যই জয় বাংলা জয় বঙ্গবন্ধু। দস্তগীর ভাই, বড় দুঃখের বিষয়, আপনার মতন এদেরকে নিয়ে আলাপ আলোচনা করেন, এটা খুব পরিতে এরকম হয়ে যায়নি, এদেরকে নিয়ে আলোচনা, ওরা হলো ধন্যবাদ। আমি এদেরকে নিয়ে আলাপ এই মুহূর্তে বাংলাদেশটার সর্বাঙ্গে ঘা, আবারও বলি সর্বাঙ্গে ঘা, ওষুধ দেব কোথা। আমি এই কথাগুলো বলছি কারণ এই যে 7 সিস্টার তারা ভাঙতে গেল, নিজের এই সিস্টার বিহীন হয়ে যাচ্ছে। ধন্যবাদ আপনার এই হাস্যরস তৈরি করার জন্য। বিএনপি জামাত শিবির নাপা মুক্ত দেশ চাই, নাপা মুক্ত দেশ চাই। নাপাটা বোধহয় কোনো ওষুধের নাম, আমি নাপা কি না হলে আপনি ভালো করে বুঝিয়ে দিবেন আমাদেরকে।
ভাই, বাংলাদেশ পরিচালনা এমন একটা ক্যাবিনেট যে আওয়ামী লীগ সবাইকে দেখা মাত্র অ্যারেস্ট করার জন্য মামলা ছাড়া অ্যারেস্টের পরে মামলা দেওয়া হয়, সেই হিসেবে আন্তর্জাতিকভাবে এটার কিছু হবে না? ভাই, বাংলাদেশ পরিচালনা এমন একটি ক্যাবিনেট যে হ্যাঁ, ইতিমধ্যে বহু কাজ হচ্ছে কামাল হোসেন, ও বহু কাজ হচ্ছে যে শুধু আওয়ামী লীগ নয়, বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের শক্তিগুলো একত্রিত হয়ে যাতে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা যায়, সেটার জন্যই এই চিঠিটা আপনারা নিশ্চয়ই দেখেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক কমিটি এই চিঠি পাঠিয়েছে। এটা সহজ কোনো চিঠি নয়, এটাকে শুধু একটি ইউনূস সাহেব যেরকম নিজের বন্ধু বান্ধবদের কাছ থেকে সাইন করে তারপর নিজের টাকায় উনি আমেরিকার বিভিন্ন পত্রিকায় সেসবগুলো প্রকাশ করতেন, সেটা এরকম নয়। এটা তাদের স্বপ্রণোদিত বাংলাদেশের বর্তমান অবস্থায় এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে একটা নির্বাচন হওয়া কোনো ক্রমেই গ্রহণযোগ্য হবে না, এই তথ্যটুকু। অতএব আমি আশা করি আপনারা আমাদের এই তথ্য ইনফরমেশনটুকু একটু শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। Ayub Ali, you can not do the election in parliament if you are in a dual citizen. Ayub Ali লিখেছেন, আপনি যদি এটার আইনি ব্যাখ্যা দেন তাহলে আমাদের সকলের জন্য অবশ্যই ভালো হয়। You have to surrender foreign passport in order to do the parliament election in BD. এই দেখুন, আমাদের শ্রোতা মণ্ডলীর কাছ থেকে একজন ব্যাখ্যা করে বললেন, অতএব আমাদের এই বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে, আমাদের এই বিষয়ে আলাপ করতে হবে, আলোচনা করতে হবে। আমি জানি আপনারা সকলেই প্রশ্ন করতে চান যুক্তরাষ্ট্র তথা আমেরিকা বাংলাদেশ নিয়ে কি ভাবছে, সেটার মৌলিক বিষয়টাই আমি কিন্তু আজকে এই আলোচনার প্রথমেই তুলে ধরেছি, চিঠিটা তুলে ধরেছি যে তারা আসলে কি ভাবছেন বাংলাদেশ নিয়ে। বাংলাদেশের যে বিষয়টা, সেটা তারা বাংলাদেশে ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনের আগে একটি রাজনৈতিক দলের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা, যেটা যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যরা বলেছেন নির্বাচনের আগে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা থাকলে বা হলে অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়। সব রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হয় না, এটাই তাদের মৌলিক কথা। আরেকজন বলেছেন ইনশাল্লাহ শেখ হাসিনা আসবেই, আবার বাংলাদেশ আসবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আরেকজন লিখেছেন মোহাম্মদ হাসান, ভাই আমাদের নেতা কর্মীদের কারাগারে বিষ প্রয়োগ করছে, যেটা আমরা জানি, তাদের হত্যা করা হচ্ছে, এখন সেগুলো তুলে ধরেন। অবশ্যই আপনাদেরও অনেক কাজ। আমরা প্রতিনিয়ত বাংলাদেশ থেকে বহু সংবাদ পাই এবং সেসবগুলো আমরা ফেলে দিচ্ছি না, সেসবগুলো আপনারা দি ভয়েসের ওয়েবসাইটে পাবেন, রেকর্ড হচ্ছে। আর আমি ব্যক্তিগতভাবেও অনেক আমেরিকান ইনফ্লুয়েন্সিয়াল রাজনীতিবিদদের কাছে আমরা সেসবগুলো তুলে ধরছি, যার প্রকাশ হলো, যার প্রমাণ হলো এই চিঠি আপনারা দেখতে পাচ্ছেন। চিঠিটা কিন্তু 14-15 মাসে বারবার আসেনি, ইলেকশনের আগেই এসেছে। অতএব এখানে ভালো কিছু কাজ হচ্ছে। ইব্রাহিম খান, ভাইয়া কেমন আছেন? যুদ্ধে আছি, আশা করি আপনাকে একজন সৈনিক হিসাবে, সহযোদ্ধা হিসাবে পাশে পাবো। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। ওয়াচিং অদিত রুহান, ধন্যবাদ আপনাকে, শেয়ার করে দিবেন। শেখ হাসিনা সরকার বারবার দরকার, আপনার স্লোগান। আরেকজন বলছেন আপনাকে ধন্যবাদ সুন্দরভাবে বিষয়গুলো উপস্থাপন করার জন্য। আমার কথাগুলো কিন্তু আপনাদের শেয়ার করতে হবে, শেয়ার করলে আপনাদের মতন মানুষেরা যারা বাংলাদেশ প্রশ্নে একটি কথা আমাদের স্পষ্ট মনে রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। আমি যুদ্ধ করে যাব সারা জীবন, কিন্তু দেশ কি মুক্ত হবে? না, হবে না। আমি যুদ্ধ করে যাব, এটা আমার প্রতিশ্রুতি, কারণ এটা আমার দেশপ্রেম। আমার এটাতে কোনো চাহিদা নেই, পাওয়ার কোনো ইচ্ছা নেই, আমার কোনো আকাঙ্ক্ষা নেই। আমার আকাঙ্ক্ষা একটি, বাংলাদেশকে বেদখল থেকে মুক্ত করতে ওয়াশিংটন ডিসিতে বসে যত ধরনের কাজ সম্ভব লিগালি আমি প্রতিটি কাজ করে যাচ্ছি। আমরা আপনাদের এই বিষয়গুলোকে বাংলাদেশের মানুষ যারা 32 নাম্বারের গায়ে হাত দেওয়ার পরে, সে যত মহাশক্তিধর হোক, সে প্রথম আলো হোক, সে ডেইলি স্টার হোক, সে উদীচী হোক, সবাই যখন নিজের গায়ে না লাগা পর্যন্ত প্রতিবাদ করেনি, তারা বাংলাদেশি না। কারণ তারা
32 নম্বরে হাত দেওয়ার অর্থ হলো যে আমি আগেই জানা উচিত ছিল যে এখানে হাত দেওয়ার অর্থ হলো যে আমরা কেউ স্বাধীন দেশে আর মুক্ত মানুষ নই। অতএব আপনারা নিজেরা নিজেদের গায়ে না লাগা পর্যন্ত যখন প্রতিবাদ করতে পারেন না, তাহলে বুঝতে হবে ভবিষ্যতে বাংলাদেশের পক্ষে থাকতে হলে জয় বাংলা মানতে হবে, 71 মানতে হবে, স্বাধীনতার 4 স্তম্ভকে মানতে হবে, 32 নম্বরকে বাংলাদেশের জাতীয় সম্পদ এবং এটা আতুরঘর, আমাদের স্বাধীনতার আতুরঘর হিসাবে সব সময় নিরবিচ্ছিন্নভাবে তাকে সিকিউরিটি দিতে হবে। যে রাষ্ট্র একজন প্রধানমন্ত্রীর কে নিরাপত্তা দিতে পারে না, সেখানে দেখা গেল স্বেচ্ছা নির্বাসন থেকে যিনি এখনো বাংলাদেশের নাগরিকত্ব রেখেছেন কিনা সেটা নিয়ে সংশয়, তাকে 5 স্তরের নিরাপত্তা দেওয়া হয়েছে। এটা রাষ্ট্রীয় নীতির লঙ্ঘন, এটা নিরপেক্ষতা নয়। অতএব নির্বাচন বাংলাদেশ অবশ্যই হতে হবে এবং সেই নির্বাচন হতে হবে সম্পূর্ণ নিরপেক্ষ, এবং সেখানে যারা বাংলাদেশের নয় তাদের অংশগ্রহণ নিশ্চিত করা আমাদের কাজ নয়। আমাদের কাজ হলো বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ভোটাধিকার নিশ্চিতকরণ, এবং সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের, আবারও বলি, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ, বিদেশ বিষয়ক কমিটি, এটা কোনো উপকমিটি নয়, বিদেশ পররাষ্ট্র অ্যাফেয়ার্স এর কমিটি, তারা নিজেরা চিঠি পাঠিয়েছে ইনক্লুসিভ নির্বাচন, সংযুক্তি, সকলকে মিলে, স্পেশালি বলেছে রাজনৈতিক দলকে নিষিদ্ধ রেখে নির্বাচন হলে আমরা সেটা নিরপেক্ষ নির্বাচন বলতে পারবো না। এটা তার, যেহেতু ডক্টর ইউনূসকে তারা আমেরিকান বেবি, সে আমেরিকানরা তারা বসিয়েছে সেখানে, আমাদের আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু লক্ষ্য রাখছেন যে ডক্টর ইউনূস আসলে কোন পথে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে অংশ গ্রহণ যদি না করতে পারে তাহলে কি এদেশে ভোট হয়েছে বলে কিছু দেখা যাবে? আপনার মতামত কি? উইন ইব্রাহিম, অসংখ্য ধন্যবাদ আমাকে এই প্রশ্নটা করার জন্য। আমি কিন্তু আবারও বলছি, মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিনিধি পরিষদ, মানে তাদের পার্লামেন্টের যে ফরেন অ্যাফেয়ার্স কমিটি, তারা সুস্পষ্টভাবে এই মতামত তুলে ধরেছে। তারা প্রথম এই চিঠিটা আমি আবার অংশটুকু আপনাদের সকলের জন্য পড়ে শোনাই, তাহলে এটা বুঝতে পারবেন। তারা বলেছে যে মার্কিন পররাষ্ট্র দপ্তর ও বহু আন্তর্জাতিক পর্যবেক্ষক 2018 ও 2024 সালের সাধারণ নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু বলে মনে করেনি। এটা তাদের চিঠিতে উল্লেখ করে বলেছে, আমরা উদ্বিগ্ন যে যদি সরকার রাজনৈতিক দলগুলোর কার্যক্রম স্থগিত রাখে অথবা ত্রুটিপূর্ণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনরায় চালু রাখে, তাহলে এই ব্যালটের মাধ্যমে শান্তিপূর্ণভাবে জনগণের মতামত প্রতিফলিত হয়, এই রকম আকাঙ্ক্ষা তা পরিপূর্ণ হবে না। একই সঙ্গে রাষ্ট্রের প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা হারাবে। এটা আমেরিকার এই কংগ্রেসম্যান 5 জন তারা সুস্পষ্টভাবে বলেছে। যে 5 জন কংগ্রেসম্যান সাইন করেছে তাদের কথাও আপনাদের একটু জানিয়ে দেওয়া প্রয়োজন, কারণ এটা না জানানোর অর্থ হলো যে তথাকথিত একজন লিখে দিলেন, এটা এরকম নয়। যারা এটা লিখেছেন তাদের একজন হলেন গ্রেগরি ডব্লিউ মিক্স, তিনি হলেন র্যাঙ্কিং সদস্য হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটি। আরেকজন বিল হুইজেঙ্গা, যিনি চেয়ারম্যান সাউথ ও সেন্ট্রাল এশিয়া বিষয়ক সাব কমিটি। আরো একজন সাইন করেছেন, তিনি হলেন সিডনি কামলেগার ডোব, তিনি হলেন র্যাঙ্কিং সদস্য সাউথ ও সেন্ট্রাল এশিয়া বিষয়ক সাব কমিটির। জুলি জনসন ও থমাস আর সুওজি, দুইজনই খুব ইনফ্লুয়েন্সিয়াল মার্কিন কংগ্রেসম্যান। অতএব এই চিঠি ডক্টর ইউনূসকে অবশ্যই আমার মনে হচ্ছে যে, যেহেতু ইউনূস আমেরিকান বিষয়, আমরা কি জানি ইউনূস বাংলাদেশের নাগরিক কিনা? হ্যাঁ, জন্মগতভাবে অবশ্যই, কিন্তু উনি যে আমেরিকান নাগরিক নন সেটা তো নাকি এখনো পর্যন্ত প্রমাণ করলেন না। অতএব আপনার কথা এক, নির্বাচন যেভাবেই হোক, যদি নির্বাচন জোর করে হয় টিকবে না, টিকার কোনো প্রশ্নই উঠে না। আস্থা রাখুন, এই বিষয়ে নির্বাচন হোক, যদি এইভাবে হয়
আমি প্রতিদিন দিন রাত স্টেট ডিপার্টমেন্ট, হোয়াইট হাউস, জাতিসংঘ এসব নিয়ে তোলপাড় করেই যাবো, প্রশ্ন করেই যাব, এবং আশা করছি আপনারা জানেন যে এই বিশ্ব মিডিয়ার জগতে এই মুহূর্তে প্রশ্ন সরাসরি আপনারা দেখতে পারেন যখন আমি করি। জননেত্রী শেখ হাসিনা মতামতটা তো জানিয়ে দিলাম ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে এই প্রশ্ন করার জন্য। আরেকজন অদিত, শেখ হাসিনা দেশে আসে সে আগে জঙ্গি নির্মূল করে, অবশ্যই এটা আপনার প্রশ্নেই আপনার উত্তর পাওয়া গেল। আমার কথার উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ ভাই, ভালোবাসা অবিরাম। মোহাম্মদ হাসান, অবশ্যই আমি আমার কাজই হলো সংযুক্ত করা, আপনাদের প্রশ্ন শোনা। আপনারা প্রশ্ন করেন বলেই, আপনারা শুনতে চান বলেই, এবং আপনাদের প্রশ্নগুলো ৭১-এর পক্ষের, আপনাদের প্রশ্নগুলো ৩২ নম্বরের জন্য, আপনাদের প্রশ্নগুলো জয় বাংলার জন্য, বঙ্গবন্ধুর জন্য, আমাদের স্বাধীনতার জন্য, লক্ষাধিকের শব্দ নয়, আমরা ৩০ লক্ষ শহীদের বিনিময়ে এই দেশকে নিয়ে নিয়েছি। অতএব এটা মনে রাখতে হবে, ইতিহাস বিকৃত করে নয়, ইতিহাসে সকলের স্থান সকল জায়গায় সম্মানের সাথে রক্ষা করতে হবে। মতামতটা জানিয়েছি উইন ইব্রাহিম, অবশ্যই আপনার কথা ৩ বার দেখাচ্ছি, আপনি রিপিট করছেন, বাট ইটস ওকে। ওয়াচিং আবু সাইদ রতন ভাই, রাইটার্স ক্লাব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাইটার্স ক্লাব ভালো কাজ করে যাচ্ছে। মতামত দিলাম, জয় বাংলা। এ দেশকে বাঁচাতে হলে জঙ্গিবাদ মুক্ত করতে হবে, দেশের স্বাধীনতা সর্বপ্রথম রক্ষা করতে হলে বাংলাদেশ আওয়ামী লীগ ও জনের একটি শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরিয়ে আনতেই হবে। অবশ্যই এটা নিয়ে কোনো দ্বিমত আমাদের নেই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি গর্বিত। আপনাকে স্যালুট, আপনার বাবা বা মা, ভাই বোন সবাইকে স্যালুট। কৃষ্ণ সারথী রায়, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনার, জয় আমার নয়, জয় আমাদের সকলের। অসংখ্য ধন্যবাদ। কৃষ্ণ সারথী রায় নিরাপদে থাকবেন। কিছুদিন আগে আমাদের নোয়াখালীতে হাতিয়াতে ৬ জন নিহত হয়েছে। এই কথাগুলো, এই মৃত্যুর সংবাদ ৭১-এর ৯ মাসের চেয়ে অনেক অনেক বেশি হচ্ছে মনে হচ্ছে, যেটার ভার বাংলার জনগণ আর নিতে পারবে বলে মনে হচ্ছে না। উনি, উইন ইব্রাহিম, আপনার লেখাগুলো একই হচ্ছে বলে দেখি আপনাকে। এখন এইখানে চলে আসলাম ভাই, একটু আগে কোনো পূর্ব ঘোষণা ছিল, এবার কেয়ার সংবাদ সম্মেলন, খালেদা জিয়া নাকি সংকটে, তাহলে এতদিন তারেকের জন্য সব লুকানো হয়েছিল। একদম এই লাশের রাজনীতি, আপনাদের সকলকে একটা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, স্যালুট জানাই। আপনারা সকলেই ধরে ফেলেছিলেন যে এই ডক্টর ইউনূস বাংলাদেশকে যেভাবে মেটিকুলাসলি ডিজাইন করে ধ্বংস করছে, তার সাথে সে যুক্ত করেছিল যে 16ই ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যু হয়েছে বলে ঘোষণা করবে। কিন্তু আপনারা টের পেয়ে সামাজিক মাধ্যমে যে তোলপাড় আপনারা শুরু করেছিলেন, তার ফলশ্রুতিতে সেটা তারা করতে পারেনি। এখন যেহেতু তিনি সংকটের মাঝে আছেন, দেখা যাক, আমরা অপেক্ষা করি কি সংবাদ। আমরা যতটুকু জানি যে উনি হয়তোবা অনেক আগেই আর জীবিত নেই, কিন্তু সেটা গোপন রাখা হয়েছে। এমডি তৌহিদুর ইমাম হোসেন, ইনশাল্লাহ আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসবে এবং ধানমন্ডি ৩২ নং এর মডেল জেলায় জেলায় তৈরি হবে। আমার এই ইচ্ছাটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনি জানিয়ে দিলাম। যারা আমার লেখা দেখেন, পড়েন, শুনেন, তাদের প্রতি অনুরোধ রইল, আপনারা আপনাদের রাজনৈতিক শক্তির সকলের কাছে এই কথাটা পৌঁছে দিবেন। আরো একজনের, শাহ ইমরান, বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সব কেন্দ্রীয় কমিটি ভেঙে দিতে হবে, দলকে চাঙ্গা করতে হলে সমস্ত নেতারা বিদেশে দুর্নীতির টাকা বসে বসে খাচ্ছে। শাহ ইমরান, আপনি আপনার রাজনৈতিক কথাগুলো আপনার দলীয় ফোরামে তুলে ধরবেন, সাথে আপনিও শক্তিশালী হবেন, আপনার রাজনৈতিক শক্তিও শক্তিশালী হবে। বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ কেন্দ্রীয়,
অবশ্যই আপনার কথা আমিও এখানে তুলে ধরলাম, যাতে করে আপনার রাজনৈতিক নেতৃবৃন্দ এই কাজগুলো করতে পারেন। আওয়ামী লীগবিহীন নির্বাচন আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ। কেমন আছেন আপনি? সৌদি আরব থেকে দেখছি, আপনার জন্য দোয়া রইল। শহরের সরকার বাড়ির লোক মনে হচ্ছে। ভালো নাই, যুদ্ধে আছি। ধন্যবাদ। ৭১ মধ্যে একটি যুদ্ধ অবশ্য করতে হবে, তা না হলে এদের সরানো যাবে না, এরা প্রশাসন দখল করে আছে। খুব ভালো একটি আপনাকে বিজয় বিবেক ৭১ যিনি হন, আপনি একজন, আপনার কথাটুকু সবার সাথে শেয়ার করলাম, আপনারা কথাটুকু শেয়ার করে দেবেন সকলের সাথে। আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, আপনাকে স্যালুট। বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থন করি, এটি আমার গরিবের বিষয়, গর্বের বিষয়। বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনমুখী দল, আমরা নির্বাচনে অংশ নিতে চাই, এই জন্য আমাদের নিষেধাজ্ঞা উদ্ধার করতে হবে। এই জন্য আমাদের করণীয় বা আপনাদের করণীয় কি? আপনাদের করণীয় আপনারা করে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ অর্থাৎ যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যানরা ইতিমধ্যে দাবি করেছেন, চিঠি লিখেছেন যে একটি রাজনৈতিক দলকে নিষেধ করে নির্বাচন তারা মানবেন না। তাদের সময় দিন, সময়ের জন্য অপেক্ষা করুন। আমাদের আবু সাইদ রতন, আগে জঙ্গি নিধন, তারপর নির্বাচন। জয় হোক, জয় হোক রতনদা। কবিতা চাই। শাহ ইমরান, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি, ছাত্রলীগ, যুবলীগ ভেঙে দিতে হবে। খুব দুঃসাহসী কথা, আমি এটা প্রচার করে দিলাম। আওয়ামী লীগ নেতৃবৃন্দ নিশ্চয়ই এটা ভেবে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি সৌদি আরব থেকে দেখছি। আপনি অনুষ্ঠানগুলো ভালো, আপনার অনুষ্ঠান ভালো হয়েছে, ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সৌদি আরবে আছেন আপনি, বাংলাদেশের পুনরুদ্ধারের জন্য মহান আল্লাহ তাআলার কাছে সেখানে ওনার কাবা গৃহে উপস্থিত হয়ে আপনি দোয়া করবেন, এবং আমি মনে করি আপনি মন থেকে দোয়া করলে এটা অতি দ্রুততম সময়ে এই যে শয়তান ইউনুস রূপে আবির্ভাব হয়েছে, তাদের ইয়াজিদের বংশধর, তারা অবশ্যই মুহাম্মদের রক্ত বহন করে না, তারা ইয়াজিদের বংশধর, তারা বাংলাদেশ দখল করেছে, তাদের হাত থেকে বাংলাদেশকে অবমুক্ত করতে হবে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি অনিয়মিতভাবে আপনাদের সামনে এখন উপস্থিত থাকি, তথাপি আমার সাথে আপনারা আজকে উপস্থিত থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আরো জানাচ্ছি আগামী 2-3 দিন পরেই একটি নতুন বর্ষ আসবে। আশা করছি আগামী বর্ষে বাংলাদেশ এই দুঃশাসন থেকে মুক্তি লাভ করবে। আশা করছি বাংলাদেশে আবারও ৭১-এর পক্ষের, স্বাধীনতা সংগ্রামের পক্ষের, বাংলাদেশের জনগণের পক্ষের সরকার আবারও দেশ পরিচালনা করবে।